গুড ইভিনিং। আজ আমি তোমাদের কোর্স 7B এর যে বাংলার ছাত্রছাত্রী আছো, জেনারেলভাবে লেসন প্ল্যান সম্পর্কে একটা সম্যক ধারণা তোমাদের সামনে তুলে ধরছি। পরবর্তী ক্ষেত্রে আমরা এটাই কিভাবে লেসন প্ল্যান বানাবে সে বিষয়ে বিস্তারিত রূপরেখা একটা দেব। আমি আজ তোমাদের লেসন প্ল্যান বিষয়ে একটু সামগ্রিক বিষয়টা তুলে ধরছি। দেখো, সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাদান পদ্ধতিরও অনেক পরিবর্তন ঘটেছে। শিক্ষণে আমরা বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করেছি, যেটা শিক্ষকতাকে একটা দক্ষতামূলক কাজ হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই যে কোনো নিষ্ঠাবান শিক্ষক শ্রেণীকক্ষে যখন কোনো বিষয় তিনি পড়াবেন, তখন তিনি কোনো বিষয় কখন, কিভাবে, কিসের সাহায্যে, কত সময়ের মধ্যে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন ছাত্রছাত্রীদের কাছে, সে সম্পর্কে একটা পরিকল্পনা থাকা দরকার। এই যে পরিকল্পনার কথা বললাম, এই পরিকল্পনা 3 রকমের হয়। দেখবে, প্রথম যে পরিকল্পনা সেটাকে আমরা কারিকুলাম প্ল্যানিং বলি, পাঠ্যক্রমের পরিকল্পনা। দ্বিতীয়টা হচ্ছে ইউনিট প্ল্যানিং, পাঠ একক পরিকল্পনা। এবং তৃতীয়টা হচ্ছে লেসন প্ল্যানিং, যেটা পাঠ পরিকল্পনা, যেটা আজ আমাদের আলোচনার বিষয়। এখন এই যে পাঠ্যক্রম পরিকল্পনা বললাম, কারিকুলাম প্ল্যানিং, এই কারিকুলাম প্ল্যানিং সম্পর্কে আমাদের কোনো বিষয় সেখানে থাকে না, কারণ একটা কারিকুলাম তৈরি হয়ে থাকে, শিক্ষকরা আমরা সেটা পাঠদান করি নির্দিষ্ট কারিকুলামটার বেসিসে। এই পাঠ একক এবং পাঠ পরিকল্পনা, একটা হচ্ছে ইউনিট প্ল্যান আর একটা লেসন প্ল্যান, এ দুটি আমাদের শ্রেণীকক্ষের মধ্যে তুলে ধরতে হয়। আজকে আমাদের যে পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, সে সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এন.এল. বোসিং তার প্রোগ্রেসিভ মেথড অফ টিচিং ইন সেকেন্ডারি স্কুলস গ্রন্থে এক জায়গায় বলছেন যে লেসন প্ল্যান ইজ দ্য টাইটেল given to a statement of the achievement to be realized and the specific means by which these are to be attained as a result of the activities engaged in during the period the class spent with the teacher। অর্থাৎ দেখো, যে শ্রেণীকক্ষের মধ্যে নির্দিষ্ট সময়ে একটা উদ্দেশ্যকে, এখানে উদ্দেশ্য বলতে বোঝানো হচ্ছে শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে যে বিষয়টিকে পাঠদান করবেন, সেই বিশেষ উদ্দেশ্যকে স্পর্শ করার জন্য বিভিন্ন করণীয় বিষয়ের বিভাগই হলো পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যান। এই যে পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যানের কথা আমি বললাম, এর 3টি গুরুত্বপূর্ণ দিক আছে। প্রথমত, এই যে পাঠ পরিকল্পনা, এই পাঠ পরিকল্পনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীর সক্রিয়তার মাধ্যমে এই শিখন প্রক্রিয়া
সংগঠিত হবে। এবং তৃতীয়ত যেটা, শিক্ষকের ভূমিকা এখানে একেবারেই গৌণ থাকবে। আমরা শিক্ষককে এখানে কেবলমাত্র নির্দেশকের ভূমিকায় পাব। তবে একটা সুনির্দিষ্ট ছকের মাধ্যমে পরিকল্পনা করে শিক্ষক পাঠদান প্রস্তুত করবেন শ্রেণীকক্ষের মধ্যে। এখন এই যে লেসন প্ল্যান সম্পর্কে আমরা বললাম, দেখবে যে কোনো পাঠদানের জন্যই শিক্ষককে তিনি যদি যথোপযুক্তভাবে বিষয়টা শ্রেণীকক্ষে ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপিত করতে চান, তাহলে তাকে একটা পূর্ব প্রস্তুতি নিতে হয়। আর কোনো বিশেষ শ্রেণীতে একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শিক্ষক পাঠ্যক্রমের যে অংশটুকু ছাত্রদের কাছে পরিবেশন করতে পারেন এবং শিক্ষার্থীরা সেই বিষয়টি আয়ত্ত করতে পারে, তাকেই আমরা সাধারণভাবে লেসন বা পাঠ বলবো। এই যে পাঠ পরিকল্পনা, এই পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক এবং ছাত্র উভয় পক্ষেরই উন্নতি ঘটে। বিশিষ্ট জার্মান শিক্ষাবিদ জোহান হাবার্টের কাছ থেকে আমরা পাঠ পরিকল্পনা বা পাঠ্যিকার ধারণাটি পেয়েছি। তবে স্কিনার প্রথম বলেছিলেন যে ছোট ছোট এককে আমরা যদি বিষয়টাকে পরিবেশন করতে পারি, তাহলে আরও বেশি ফলপ্রসূ হতে পারে। এই নীতির ওপর ভিত্তি করেই আমাদের পাঠ পরিকল্পনা বা লেসন প্ল্যানটি গড়ে উঠেছে। পাঠ পরিকল্পনার মাধ্যমে শিক্ষক শিক্ষণের উদ্দেশ্যগুলো অবহিত হতে পারবেন এবং পাঠ্যক্রমের প্রতিটি এককে কতকগুলি উপ এককে বা সাব ইউনিটে ভাগ করে সুন্দরভাবে বিষয়টি উপস্থাপিত করা যায় এই লেসন প্ল্যানের মধ্য দিয়ে। শ্রেণীকক্ষের যে অবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে শিক্ষণকে আরও বেশি কার্যকরী করার পন্থা এই পাঠ পরিকল্পনা। পাঠ পরিকল্পনা শিক্ষার্থীদের মধ্যে পেশনা এবং ব্যক্তিগত যে বৈষম্য সেটাকেও গুরুত্ব দেয়। পূর্বে বাংলা ভাষা সাহিত্য শিক্ষায় হাবার্ট প্রণীত পঞ্চসোপান পদ্ধতির প্রচলন ছিল। বর্তমানে এই রীতিকে বাদ দিয়ে বেঞ্জামিন ব্লুমের যে ইভ্যালুয়েশন বা মূল্যায়নধর্মী পদ্ধতি, সেটাই লেসন প্ল্যানের ক্ষেত্রে পাঠ পরিকল্পনার ক্ষেত্রে অধিকতর গুরুত্ব লাভ করেছে। ব্লুম তার ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ, যেটা 1956-তে শিক্ষণের যে বৌদ্ধিক ক্ষেত্র, যেটা কগনিটিভ ডোমেন, সেটা ব্যাখ্যা করেছেন। পরবর্তী ক্ষেত্রে কার্থহোলের আনুভূমিক ক্ষেত্র 1964-তে, যেটা অ্যাফেক্টিভ ডোমেন, সেটা আমরা দেখেছি। এবং তারও পরবর্তী ক্ষেত্রে 1972-এ যেটা সাইকোমোটর ডোমেন, মানব সঞ্চালনমূলক ক্ষেত্র, সেটা এই লেসন প্ল্যানের সঙ্গে সংযুক্ত হলো। বর্তমানে এর উদ্দেশ্য আরও পরিবর্তিত এবং পরিমার্জিত হয়েছে, কারণ এডুকেশনকে আমরা গতিশীল করছি, ডাইনামিক করছি, সেজন্য লেসন প্ল্যানও ডাইনামিক হচ্ছে, গতিশীল হচ্ছে। বর্তমানে শ্রেণীকক্ষে পাঠদানের উদ্দেশ্যে যে পরিকল্পনা আমরা করে চলেছি লেসন প্ল্যানের ক্ষেত্রে,
তার 3টি স্তর আছে। দেখবে যখন প্র্যাকটিক্যাল আমরা লেসন প্ল্যানগুলো করব তার 3টি স্তর থাকে। একটা হচ্ছে যে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করা হয় তার মধ্য দিয়ে অ্যাকর্ডিং টু রিভাইজড ব্লুম ট্যাক্সোনমি। দ্বিতীয় যেটা, তার মধ্যে শিখন অভিজ্ঞতা তৈরি করা হবে। এবং তৃতীয় পার্টে থাকবে শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের মূল্যায়ন থাকবে। আমরা যখন প্র্যাকটিক্যাল এগুলো লিখব, তৈরি করব লেসন প্ল্যানগুলো, তখন এগুলো দেখব। প্রথম 3টি পার্টে আমরা 3টি স্তরে আমরা লেসন প্ল্যানকে ভাগ করব। প্রথমে শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করব, তারপরে তার শিখন অভিজ্ঞতা তৈরি করা হবে এবং শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তনের মূল্যায়ন ঘটিয়েই আমরা লেসন প্ল্যানের একটা যে স্ট্রাকচার সেটা আমরা তৈরি করব। আজকে যেটা আমি বলতে চাইছি সেটা এই লেসন প্ল্যান তৈরির ক্ষেত্রে কতগুলো বিষয়, কতগুলো নীতি বা কতগুলো বৈশিষ্ট্য আমাদের মাথায় রাখতে হবে। যেমন প্রথম কথা যেটা, এই যখন পাঠ্যটিকা আমরা তৈরি করব এটা সম্পূর্ণ পূর্বজ্ঞানের ভিত্তিতে রচনা করা হবে, রচিত হবে পূর্বজ্ঞানের ভিত্তিতে। আমাদের প্রতিটি পাঠ একককে কতকগুলি সাব ইউনিটে ভাগ করে নিতে হবে। এরপর শিক্ষার্থীদের যে আচরণগত সেই উদ্দেশ্যগুলো আমাদের নির্ধারণ করে নিতে হবে, পরপর আমরা আলোচনা করব। এর পরবর্তী ক্ষেত্রে শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের সময় কোন কৌশল অবলম্বন করবেন, কি কি টিচিং এইডস যেটাকে আমরা শিক্ষা সহায়ক উপকরণ বলি, সেই কি কি শিক্ষা সহায়ক উপকরণ তিনি ব্যবহার করবেন বা কিভাবে বোর্ডের কাজ করবেন, প্রশ্নগুলো কেমন হবে, তা সবই এই পাঠ্যটিকার মধ্যে লিখিত অবস্থায় থাকবে, তিনি লিখবেন। এছাড়া এই পাঠ্যটিকা যখন আমরা লেসন প্ল্যান তৈরি করব তখন এর ভাষা অবশ্যই সহজ সরল ভাষায় শিক্ষার্থীদের উপযোগী করে করতে হবে। শিক্ষক পাঠ পরিকল্পনা রচনার সময় অবশ্যই সময়ের দিকে তিনি নজর দেবেন। 40 বা 45 মিনিটের আমাদের যে ক্লাস আছে সেই 45 মিনিট ক্লাসের মধ্যেই একটি পূর্ণ সময়ের লেসন প্ল্যান তিনি তৈরি করবেন এবং পাঠ্যটিকার প্রতিটি অংশের মধ্যে যেন সাযুজ্যপূর্ণ একটা সম্পর্ক থাকে সে বিষয়ে শিক্ষক মহাশয় খেয়াল রাখবেন। কোনো অংশ যেন বিচ্ছিন্ন বলে মনে না হয়, একটা থেকে আরেকটার বিচ্ছিন্ন বলে মনে না হয়। এছাড়া পাঠ্যটিকায় যেন শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈষম্য প্রাধান্য পায় সেদিকেও খেয়াল রাখতে হবে লেসন প্ল্যান বানানোর সময়। কোনো বিশেষ শিক্ষার্থীর কোনো সমস্যা থাকতেই পারে, যাতে সেই সমস্যারও দূরীকরণ করা যায় তাও কিন্তু এই লেসন প্ল্যানের মধ্যে আমাদের তার সুযোগ রাখতে হবে। এছাড়া উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে অবশ্যই এই পাঠ্য পরিকল্পনার একটা মূল্যায়ন থাকবে এবং এই পরিকল্পনায় যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো যাতে মুক্ত চিন্তামূলক প্রশ্ন, ওপেন এন্ডেড কোশ্চেন থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সর্বোপরি লেসন প্ল্যানের মধ্যে আমাদের রাখতে হবে। এগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের লেসন প্ল্যানের যে স্ট্রাকচার সেটাকে আমরা তুলে ধরতে পারি। আমি আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে যে পাঠ পরিকল্পনা, যে লেসন প্ল্যান, তার কতগুলো বৈশিষ্ট্য, বিশেষ করে কবিতার ক্ষেত্রে কীরকম হবে, গদ্যের ক্ষেত্রে কীরকম হবে, ব্যাকরণ, অনুবাদ সাহিত্য বা দ্রুত পঠনের ক্ষেত্রে লেসন প্ল্যানগুলো কীরকম হবে তা সামগ্রিকভাবে দু এক কথায় তোমাদের সামনে তুলে ধরছি। বাকি যখন আমরা প্র্যাকটিক্যাল এগুলো লিখব সেগুলো বিষয়টা আমরা অনুধাবন করে লেখার চেষ্টা করব। দেখো, আমাদের বাংলা ভাষা এবং সাহিত্যের যে পাঠ পরিকল্পনা সেখানে আমরা দেখব
যে আমাদের পাঠ্যটিকা 3 প্রকারের হবে। তার মধ্যে কি থাকবে? 1 নম্বর থাকবে জ্ঞানমূলক পাঠ, যেটা নলেজ লেসন যেটাকে বলা হয়। এছাড়া থাকবে দক্ষতামূলক পাঠ, স্কিল লেসন, এবং রসাস্বাদনমূলক পাঠ, যেটা অ্যাপ্রিসিয়েশন লেসন থাকবে। বাংলা ভাষা সাহিত্য বিষয় ভেদে 3 রকমের পাঠকে চিহ্নিত করে সেই অনুসারে তাদেরকে উপ এককে ভাগ করে আমরা লেসন প্ল্যান বা পাঠ্যিকা রচনা করব। বাংলা ভাষা সাহিত্যের পাঠ্যিকা রচনার সময় সমগ্র বিষয়ের ওপর বিভিন্ন শাখায় শিক্ষাদানের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো গুরুত্ব সহকারে আমাদের মনে রাখতে হবে। যেমন ধরা যাক, আমরা যখন কবিতার লেসন প্ল্যান তৈরি করব, কবিতার ক্ষেত্রে কবিতা শিক্ষাদানে আমরা রসাস্বাদনমূলক পাঠ হিসাবে উপ এককে আমরা বিভাজন করব। এবং এক্ষেত্রে স্মরণ রাখতে হবে আমাদের সরব পাঠ, কবি পরিচিতি এগুলি গুরুত্ব পাবে। কবিতার ক্ষেত্রে সরব পাঠ একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হবে লেসন প্ল্যানের মধ্যে। বিষয়ের আক্ষরিক অর্থের সঙ্গে ব্যঞ্জনা যাতে সঠিকভাবে ব্যক্ত হয় এবং শিক্ষার্থীরা তা অনুধাবন করতে পারে, সেদিকেও আমাদের সজাগ দৃষ্টি দিতে হবে। আবার আমরা যখন গদ্য শিক্ষাদানের ক্ষেত্রে যে লেসন প্ল্যান বানাবো, সেখানে আমরা দেখব সেই গদ্য শিক্ষাদানে শিক্ষার্থীদের যে ভাষা জ্ঞান যাতে বৃদ্ধি পায় সেদিকে দেখতে হবে। শিক্ষার্থীদের চিন্তার যাতে উদ্বেগ ঘটে, লেখকের লিখন শৈলী যাতে অনুধাবন করা যায় সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। এবং সবথেকে বড় কথা যেটা, যে শুদ্ধ উচ্চারণের দিকে আমাদের কমা, ছেদ, জ্যোতিচিহ্ন, দাড়ি ইত্যাদি অনুযায়ী সরব পাঠ, সঠিক উপমার মাধ্যমে ব্যাখ্যা ইত্যাদিকে গদ্য শিক্ষায় প্রাধান্য দিতে হবে। এছাড়া ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে আমরা যখন লেসন প্ল্যান বানাবো, তখন দেখব যে সুষ্ঠু এবং শুদ্ধ ভাষা ব্যবহার করে চিন্তার যাতে প্রসার ঘটাতে পারি, সে বিষয়ে শিক্ষার্থীরা যাতে সৃজনশীল রচনা লিখতে পারে তাদের সেদিকে খেয়াল দিতে হবে। শিক্ষার্থীরা যাতে যুক্তির একটা পারস্পর্য অনুযায়ী স্বাধীনভাবে রচনা লেখায় উৎসাহিত হয়, সেদিকেও আমাদের খেয়াল দিতে হবে ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে যে লেসন প্ল্যান বানাবো। আবার যখন অনুবাদ শিক্ষার লেসন প্ল্যান বানাবো, তখন আমাদের যে সেই জাতীয় পাঠ্যক্রম 2005-এর যে ভাষা শিক্ষার অন্যতম উদ্দেশ্য হিসাবে যখন বহু ভাষা শিক্ষার কথা বলা হলো, মাল্টিলিঙ্গুইজম, তখন অন্যান্য ভাষার সঙ্গে আমাদের মাতৃভাষার যে সম্পর্ক স্থাপনের গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছিল অনুবাদ শিক্ষাদানের ক্ষেত্রে, সেদিকটাও আমরা যখন অনুবাদের লেসন বানাবো তখন আমাদের খেয়াল রাখতে হবে। এবং অনুবাদ শিক্ষায় পাঠ্যটিকা রচনার সময় সেদিকে একটু দৃষ্টি দিতে হবে। ভাবের স্বাচ্ছন্দ্য এবং সাবলীলতা যাতে গুরুত্ব পায় আমরা সেদিকে খেয়াল রাখব। অনুদিত অংশ যেন ভাষা ব্যবহার এবং রচনা রীতিতে স্বয়ংসম্পূর্ণ হয়, অনুবাদ শিক্ষাদানের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখব। আবার যখন দ্রুত পঠনের ক্ষেত্রে আমরা লেসন প্ল্যান বানাবো, তখন দ্রুত পঠনের উদ্দেশ্যটাকে আমাদের অনুধাবন করতে হবে। শিক্ষার্থীদের যে ধারণা শক্তির বিকাশ যাতে গুরুত্ব দিয়ে পাঠ্যটিকা রচনা করা যায়, সেখানে দেখতে হবে। এই দ্রুত পঠন শিক্ষাদানের ক্ষেত্রে আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের ততটা প্রয়োজন হয় না। আমরা দ্রুত পঠন রাখি শুধুমাত্র শিক্ষার্থীদের যাতে সাহিত্য অনুরাগ সৃষ্টি হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য। কাজেই আমরা এই দ্রুত পঠনের যখন লেসন প্ল্যান বানাবো, তখন এর ব্যাখ্যা বিশ্লেষণের দিকে বেশি গুরুত্ব না দিয়ে যাতে শিক্ষার্থীদের সাহিত্য অনুরাগ বৃদ্ধি পায় সেদিকটা লক্ষ্য রেখে আমাদের এই দ্রুত পঠনের লেসন প্ল্যান বানানোর দিকে খেয়াল দিতে হবে। আবার সাহিত্যের ইতিহাস যে শিক্ষাদান
তার লেসন প্ল্যানের ক্ষেত্রে আমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা সেদিকে স্মরণে রেখে এক্ষেত্রে পাঠ পরিকল্পনা আমাদের রচনা করতে হবে। বিভিন্ন সাহিত্যিকদের যে রচনা কীর্তি, তাদের যে সাহিত্য কীর্তি, সে সম্পর্কে যাতে সঠিকভাবে শিক্ষার্থীদের অবহিত করা যায় সে বিষয়েও আমরা খেয়াল রাখব। মূলত এই দিকগুলো আমরা বাংলা ভাষা এবং সাহিত্যের পাঠ পরিকল্পনার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। এগুলোকে মেনে আমরা আমাদের লেসন প্ল্যানগুলো তৈরি করব। এরপর যখন আমরা প্র্যাকটিক্যাল লেসন প্ল্যান লিখব, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এরপর আমরা একে একে যখন এক একটা করে গদ্য, কবিতা, অনুবাদ, ব্যাকরণ প্রভৃতি লেসন প্ল্যান যখন আমরা লিখব, তখন এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের লেসন প্ল্যান বানাতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।